ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড তৈরি কিভাবে হয়, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি, গাউস থিওরাম, মোটামুটি সমস্ত কিছু এক্সপ্লেনেশন আগের ভিডিও সিরিজে মোটামুটি আমরা করে ফেলেছি। যাবতীয় যত রকমের যা অঙ্ক আছে আমরা সমস্ত টাইপ নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছি। এবারে আমাদেরকে ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে বুঝতে হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল কি এটা যদি বুঝতে হয় তাহলে দেখো আমি আগেই তোমাদেরকে ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন বলে দেব না, আমরা আস্তে আস্তে অঙ্ক করার মাধ্যমে দেখব যে ইলেকট্রিক পোটেনশিয়ালের কনসেপ্ট আসছে কোথা থেকে। প্রথমে ইলেকট্রিক পোটেনশিয়ালের কনসেপ্ট বোঝার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা দেখব যে ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ পার্টিকেল ঘোরাফেরা করে তাহলে ইলেকট্রিক ফিল্ড তার জন্য কত ওয়ার্ক করে। মানে আমরা ক্যালকুলেট করব ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো চার্জ পার্টিকেল ঘোরাফেরা করে বা কোনো চার্জ পার্টিকেলকে যদি মুভ করাও তাহলে মুভ করানোর জন্য ইলেকট্রিক ফিল্ড কত ওয়ার্ক করলো সেটা আগে দেখব। ঠিক আছে, দেখো এখানে একটা অঙ্ক আছে, অঙ্কতে কি বলেছে, এই রিজিয়নে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ডের মান প্রত্যেকটা বিন্দুতে কনস্ট্যান্ট, অর্থাৎ E ইজ ইকুয়াল টু E0 I ক্যাপ। আই ক্যাপ রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ড এক্স অক্ষ বরাবর কাজ করছে। আর যেহেতু ইলেকট্রিক ফিল্ড এক্স ওয়াই জেড কারোর উপর ডিপেন্ড করছে না, তার মানে এক্স ওয়াই জেডের যে কোনো মানের জন্য ইলেকট্রিক ফিল্ডের মানটা E0 হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এখানে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এখানে ইউনিফর্ম। ঠিক আছে, এবারে আমাকে কি বের করতে হবে, কোনো একটা চার্জ পার্টিকেলকে এ থেকে বি থেকে সি থেকে ডিতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এ থেকে বি, তারপরে বি থেকে সি, তারপরে সি থেকে ডিতে নেওয়া হয়েছে, মানে নিয়ে যাওয়া হয়েছে, কত কাজ করেছে বের করতে হবে। মানে ইলেকট্রিক ফিল্ড যদি কোনো একটা চার্জ পার্টিকেলকে এ থেকে বি হয়ে সি হয়ে ডিতে যদি নিয়ে আসি তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইন পাথ এ বি সি ডি ইজ ইকুয়াল টু কত তোমাকে বের করতে হবে। তো দেখো এটা যদি বের করতে হয় তাহলে আমি লিখতে পারি ওয়ার্ক ডান ইন এ বি সি ডি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন এ বি প্লাস ওয়ার্ক ডান ইন বি সি প্লাস ওয়ার্ক ডান ইন সি ডি। এই তিনটে ওয়ার্ক ডানকে যদি আলাদা আলাদা বের করে আমি যদি যোগ করে দিই তাহলে ওয়ার্ক ডান ইন এ বি সি ডি পেয়ে যাব। এখন লক্ষ্য করে দেখো যে ওয়ার্ক ডান ইন এ বি ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ডান ইন এ বি ইজ ইকুয়াল টু কত হবে, লক্ষ্য করে দেখো পার্টিকেল এ থেকে বি বিন্দুতে এসেছে, এর এক্স স্থানাঙ্ক কত এ, বি এর এক্স স্থানাঙ্ক কত 2a। এখন ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে কাজ করছে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা। পরিষ্কার কথা, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। যদি ফোর্সের মান কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডি, সেটা ওয়ার্ক পার এনার্জিতে পড়েছিলাম। বা তুমি এটাকে লিখতে পারো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস প্যারালাল, এফ ইন্টু এস প্যারালাল, বা লিখতে পারি এফ প্যারালাল ইন্টু এস, যে কোনো কিছু লিখতে পারি। এস প্যারালাল কি কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ডাইরেকশন অফ এফ, আর এফ প্যারালালটা কি কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। এখন আমাকে যেহেতু মানে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব, আর ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডের দিকে কত হবে পেয়ে যাব। লক্ষ্য করে দেখো এ থেকে বিতে যখন পার্টিকেল এ থেকে বিতে এসেছে ইলেকট্রিক ফিল্ড যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে তাহলে ডিসপ্লেসমেন্টের ইলেকট্রিক ফিল্ডের দিকে কম্পোনেন্ট কত হবে, অর্থাৎ এই কম্পোনেন্টটা কত হবে বের করতে হবে। যেহেতু ইলেকট্রিক ফিল্ড এক্স অক্ষ বরাবর কাজ করছে তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট তার এক্স কম্পোনেন্টটা কত হবে, এক্স কম্পোনেন্টটা কত হবে দেখো না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 2a, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 2a মাইনাস এ। তাহলে ওয়ার্ক ডান অ্যালং এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই ইন্টু 2a মাইনাস এ, 2a মাইনাস এ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ইন্টু এ। বোঝা গেছে? সিমিলারলি আমি ওয়ার্ক ডান অ্যালং বিসি বের করতে পারবো, সিমিলারলি ওয়ার্ক ডান অ্যালং সিডি বের করতে পারবো। ঠিক আছে, এখন ওয়ার্ক ডান অ্যালং বিসি ইজ ইকুয়াল টু কত হবে। প্রথম কথা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এক পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর কাজ করেছে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, এই দিক বরাবর হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট হবে ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল আর একটা কম্পোনেন্ট হবে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। এখন ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল কম্পোনেন্ট অর্থাৎ এইটা কত হবে, এই মানটা কত হবে, এটা হচ্ছে 2a, এটা হচ্ছে আবার ভ্যালুটা এই হবে। তাহলে ফোর্স কিউই
ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যালং ইলেকট্রিক ফিল্ড, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ইলেকট্রিক ফিল্ড কত হবে a মাইনাস 2a, কত হবে a মাইনাস 2a ইজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ ইন্টু ই ইন্টু এ। এখন মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করেছে, ডিসপ্লেসমেন্টের ইলেকট্রিক ফিল্ডের দিকের কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডের অ্যান্টি প্যারালাল কাজ করছে, অপোজিট ডাইরেকশনে কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড যদি পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর কাজ করে, তাহলে এই যে ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে কাজ করেছে, ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে কাজ করছে। সিমিলারলি ওয়ার্ক ডান অ্যালং সিডি ইজ ইকুয়াল টু কত হবে কিউ ইন্টু ই, আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ফাইনালি বস্তুটার, মানে ফাইনালি যেহেতু চার্জ পার্টিকেল ডি পয়েন্টে গেছে যার এক্স স্থানাঙ্ক হচ্ছে 0, তাহলে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল কত হচ্ছে এ, তাহলে এটা আবার দাঁড়াচ্ছে মাইনাস অফ কিউ ই ইন্টু এ। তাহলে ওয়ার্ক ডান অ্যালং এবিসিডি ইজ ইকুয়াল টু কত হবে, আমি যদি তিনটাকে যদি যোগ করে দিই কিউ ই এ মাইনাস কিউ ই এ কেটে যাবে, দিয়ে নেট যেটা বেরোবে সেটা হচ্ছে মাইনাস অফ কিউ ইন্টু ই ইন্টু এ। তাহলে ওয়ার্ক ডান অ্যালং এবিসিডি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ কিউ ইন্টু ই ইন্টু এ। এবারে লক্ষ্য করে দেখো, আমি যদি পার্টিকেলকে, আমার উদ্দেশ্য পার্টিকেলকে এ থেকে ডি পয়েন্টে নিয়ে যাওয়া, আমি এবিসিডি পাথ হয়েও নিয়ে যেতে পারি, আবার ডাইরেক্টলি এডি পাথ হয়েও নিয়ে যেতে পারি। তাহলে আমাকে এখন বের করতে হবে ওয়ার্ক ডান অ্যালং পাথ এডি ইজ ইকুয়াল টু কত, ওয়ার্ক ডান অ্যালং পাথ এডি ইজ ইকুয়াল টু কত। আবার সেম কেস, ফোর্স ইন্টু কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট প্যারালাল টু ফোর্স। এখন ফোর্স ইজ ইকুয়াল, ফোর্সের মান কত হচ্ছে কিউ ইন্টু ই, আর ডিসপ্লেসমেন্টের প্যারালাল কম্পোনেন্ট ফোর্সের দিকে কত হচ্ছে। প্রথম কথা ডিসপ্লেসমেন্ট এই দিকে, ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট হবে এক্সের অক্ষের সঙ্গে প্যারালাল, আর একটা কম্পোনেন্ট হবে এক্স অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার। আবার বলছি, এই যে ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিকে, ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট হবে ইলেকট্রিক ফিল্ডে অক্ষের সঙ্গে প্যারালাল বা এক্স অক্ষের সঙ্গে প্যারালাল, আর এক্স অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার। এখন ফাইনাল কত হয়েছে, ফাইনালি হচ্ছে, ফাইনালি আমি যে পয়েন্টে যাব তার এক্স কম্পোনেন্টটা কত হয়েছে 0, তাহলে 0। আগে যে পয়েন্টে ছিল সেই পয়েন্টের এক্স কম্পোনেন্ট কত হয়েছিল এ ছিল, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে মাইনাস অফ কিউ ইন্টু ই ইন্টু এ। এখানেও কিন্তু সেম নিয়ম প্রযোজ্য হবে। মাইনাস কি রিপ্রেজেন্ট করছে, মাইনাস রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ফোর্স যেদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট ফোর্সের অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তো বুঝতে পারলে? এখন লক্ষ্য করে দেখো, চার্জ পার্টিকেলকে যখন এবিসিডি পাথ বরাবর নিয়ে গিয়েছিলাম তখন ওয়ার্ক ডানের মানটা মাইনাস কিউ ই ইন্টু এ হয়েছিল। আবার যখন ডাইরেক্টলি ঘুরিয়ে না নিয়ে, আমি পার্টিকেলকে ঘুরিয়ে না নিয়ে গিয়ে যদি ডাইরেক্টলি এ থেকে ডিতে যদি নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রেও ওয়ার্ক ডান মাইনাস কিউ ই ইন্টু এ হয়েছিল। এইখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি ইলেকট্রিক ফিল্ডে যদি মুভ করানো হয়, তাহলে যে ওয়ার্ক ডান ইলেকট্রিক ফিল্ড করবে সেটা কিন্তু পাথের ওপর ডিপেন্ড করবে না। আবার বলছি, কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি মুভ করানো হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ওয়ার্ক করবে সেই ওয়ার্কটা কিন্তু পাথের ওপরে ডিপেন্ড করবে না। তাহলে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে বুঝতে পারলাম ওয়ার্ক ডান by electric field is independent on path, independent on path। ঠিক আছে, নোট ডাউন করবে। এবারে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, যদি ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট না হয়, যদি ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম না হয়, যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে কি ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করবে? ঠিক আছে, করে দেখাবো, আগে নোট ডাউন করো। এখানে দেখো, কোনো একটা চার্জ পার্টিকেল Q2 নিয়েছি, ওই Q2 চার্জ পার্টিকেলকে Q1 এর ইলেকট্রিক ফিল্ডে রেখে দিয়েছি। অর্থাৎ এই চার্জ পার্টিকেল এমন একটা ইলেকট্রিক ফিল্ডে আছে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে কোনো একটা পয়েন্ট চার্জ পার্টিকেলের জন্য। আর আমরা জানি কোনো একটা পয়েন্ট চার্জ যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, সেই ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কত হয়, কে ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার।
যেহেতু এইখানে আমি এক্স অ্যাক্সিসটাকে আন্ডার কনসিডারেশনে নিয়েছি, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কে কিউ বাই এক্স স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে এক্স ডাইরেকশন বরাবর কাজ করছে। আর পরিষ্কার দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা হচ্ছে আমার নন ইউনিফর্ম ফিল্ড। এখন আমাকে কি বের করতে হবে, এই চার্জ পার্টিকেল কিউ2কে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমাকে দেখতে হবে যদি আমি চার্জ পার্টিকেল কিউ2কে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাই তাহলে ইলেকট্রিক ফিল্ড কত ওয়ার্ক করবে। তাহলে ওয়ার্ক ডান অ্যালং এ টু বি ইজ ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। পরিষ্কার দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই। যেহেতু ই হচ্ছে ভেরিয়েবল তাহলে ফোর্সটাও হচ্ছে ভেরিয়েবল, আর যদি ফোর্স ভেরিয়েবল হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করতে হয়। এইগুলো ক্লাস 11-এ আমরা পড়ে এসেছিলাম। এখন কেন ইন্টিগ্রেশন ইউজ করতে হয় এসব আলোচনা করব না। তাহলে ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। আর যেহেতু এইখানে চার্জ পার্টিকেলগুলোকে অ্যালং এক্স ডাইরেকশন রাখা হয়েছে, তার মানে আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়ার তো কিছু নেই, ফোর্সও অবশ্যই এক্স ডাইরেকশন বরাবর কাজ করবে। আর যেহেতু চার্জ পার্টিকেলকে অ্যালং এক্স অ্যাক্সিস সরানো হয়েছে তাহলেও ডিসপ্লেসমেন্ট ভেক্টরও অ্যালং এক্স অ্যাক্সিস কাজ করবে। অর্থাৎ পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, থিটা 0 হচ্ছে। তাহলে যেহেতু এইখানে পার্টিকেলকে এক্স ডাইরেকশন বরাবর সরানো হচ্ছে তাহলে এখানে ডিএক্স এর জায়গায় আমি ডিএক্স লিখব। ঠিক আছে, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। কস 0 ডিগ্রির মান তো 1 হবে। এখন ফোর্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই ইন্টু ডিএক্স। এখন ইলেকট্রিক ফিল্ডের মান কত, প্রথম কথা কিউ এর মানটা কত, আমি কার ওপরে ফোর্স ক্যালকুলেট করছি, কিউ2-র ওপরে ফোর্স ক্যালকুলেট করছি। তাহলে এখানে কিউ না লিখে এখানে আমি কিউ2 লিখব। আর ইলেকট্রিক ফিল্ড কার জন্য তৈরি হচ্ছে, কিউ1 এর জন্য তৈরি হচ্ছে, তাই জন্য ইলেকট্রিক ফিল্ডকে আমি E1 দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আমরা যে লিখি ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এখানে ইলেকট্রিক ফিল্ড কার জন্য তৈরি হচ্ছে বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে আমরা এখানে ই বলছি। আর কিউ মানে কোন চার্জ পার্টিকেল, না যে চার্জ পার্টিকেলের উপরে ইলেকট্রিক ফিল্ড ফোর্স লাগাচ্ছে। ঠিক আছে, এখন E1 ইজ ইকুয়াল টু কত হবে, E1 ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু কিউ1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে E1 এর মানটা যদি বসানো হয় তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু দাঁড়াবে ডাব্লু ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2 ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা এক্স এর উপরে হবে। এখন লক্ষ্য করে দেখো চার্জ পার্টিকেলকে সরানো হয়েছে এ বিন্দু থেকে বি বিন্দুতে, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের যে লোয়ার লিমিট সেটা হবে এ আর আপার লিমিট সেটা হবে বি। তাহলে এ থেকে বিতে সরানো হয়েছে। ঠিক আছে, তাহলে আলটিমেট ইন্টিগ্রেশন করে যে মান দাঁড়াবে, দাঁড়াও এটা একটু নিচে লিখি, ডাব্লু ইজ ইকুয়াল টু দাঁড়াবে ডাব্লু ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার এ থেকে বি। এবারে তুমি যদি ইন্টিগ্রেশন করো এর মান দাঁড়াবে ডাব্লু ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2 1 বাই এ মাইনাস 1 বাই বি। আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন কি করে হলো সেটা তোমরা ডিসাইড করবে, আমি এইখানে বেশি কিছু বলছি না। তোমাদেরকে একটা হিন্টস আমি দিতে পারি যে কিভাবে পরীক্ষাতে ইন্টিগ্রেশন না করে অঙ্ক বের করবে। দেখো, প্রথম কথা ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশনে কাজ করছে, পজিটিভ এক্স ডাইরেকশনে কাজ করছে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, পজিটিভ এক্স ডাইরেকশনে হয়েছে। তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান পজিটিভ হবে। ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তার মানে এই টার্মটাকে আমাকে পজিটিভ নিয়ে আসতে হবে।
এই টার্মটাকে পজিটিভ নিয়ে আসতে গেলে এইটাকে বড় করতে হবে, এটাকে ছোট করতে হবে। তাহলে নিচে ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ছোট সংখ্যা হবে। আর যেহেতু এখানে এটা ছোট, তাই জন্য 1/a মাইনাস 1/b করেছি। আর যারা যারা এই লজিকটা বুঝতে পারলে না, তারা নর্মাল ইন্টিগ্রেশনের নিয়মে করে আসবে। ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n+1/n+1, এই নিয়মটা তোমরা কাজে লাগাবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো এইখানে যে ওয়ার্কডানটা হলো, ওয়ার্কডানটা কিন্তু ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করছে। আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি, ওয়ার্কডান ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 ব্র্যাকেটে 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল। তার মানে ওয়ার্কডান ইলেকট্রিক ফিল্ড কত ওয়ার্ক করছে সেটা প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপর নির্ভরশীল। তার মানে যদি চার্জ পার্টিকেলটাকে ডাইরেক্টলি এ থেকে বি পাতে নিয়ে যাও, যে পরিমাণ ওয়ার্ক করতে হবে, তুমি যদি পাতটাকে ঘুরিয়ে যদি এরকমভাবে যদি নিয়ে যাও তাহলে সেম ওয়ার্ক করতে হবে। যদি তুমি এরকম করে ঘুরিয়ে যদি এরকম করে নিয়ে যাও তাহলেও সেম ওয়ার্ক করতে হবে। কেন কেন সেম ওয়ার্ক করতে হবে? কারণ তুমি যে কোনো পাতে ঘুরিয়ে নিয়ে যাও না কেন, ওয়ার্কডান সবসময় প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপরে নির্ভরশীল। এইখান থেকেও বুঝতে পারলাম যদি কোনো একটা চার্জ পার্টিকেলকে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওয়ার্কডান সবসময় প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর নির্ভর করবে। অর্থাৎ এখানেও কিন্তু ওয়ার্কডান পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এখানে বুঝতে পারলাম যে ওয়ার্কডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। নোট ডাউন করে নাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি যাওয়া আসা করে বা যদি মুভ করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ওয়ার্ক করে সেটা কিন্তু পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ প্রাথমিক অবস্থান বা অন্তিম অবস্থানের উপরে ডিপেন্ড করে। মানে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপরে ডিপেন্ড করে। তুমি যদি ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম নাও তাহলেও ওয়ার্কডান পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, আর যদি ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম নাও তাহলেও কিন্তু ওয়ার্কডান পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কোনো ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে তাহলে ওয়ার্কডান পাথ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। এবারে কনজারভেটিভ ফিল্ড কোথায় পড়েছিলাম? সেই কনজারভেটিভ ফিল্ড আবার ক্লাস 11-এই পড়েছিলাম। কনজারভেটিভ ফিল্ডে পরিষ্কার বলে দেওয়া ছিল যে কোনো একটা ফোর্স ফিল্ডে যদি কোনো একটা পার্টিকেল এমনভাবে মুভ করে যাতে করে ওয়ার্কডান যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেই ধরনের ফোর্সকে আমরা কনজারভেটিভ ফিল্ড বলি। আর কনজারভেটিভ ফিল্ডের আরও কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন কি কনজারভেটিভ ফিল্ডে মুভ করা অবস্থায় কোনো একটা পার্টিকেলের টোটাল এনার্জি কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। যদি বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই যদি না করা হয়, আর যদি আমার ফোর্স যদি কনজারভেটিভ ইন নেচার হয়, তাহলে ওই ফোর্স ফিল্ডে যে পার্টিকেল মুভ করছে তার টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ওই ফোর্স ফিল্ডে মুভ করার সময় ওই পার্টিকেলের ওপরে ফিল্ড বা ফোর্স যে ওয়ার্ক করেছে সেই ওয়ার্কটা পাথের ওপরে ইন্ডিপেন্ডেন্ট হবে। আরেকটা জিনিস আমরা পড়েছিলাম, যদি ফোর্স কনজারভেটিভ হয় তাহলে তার সঙ্গে একটা পোটেনশিয়াল নামক টার্ম জুড়ে থাকে। আর সেখান থেকে আমরা দেখেছিলাম যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এইমাত্র বললাম না যে টোটাল এনার্জি কোনো একটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটুকু বুঝতে পারলাম, যদি ফোর্স কনজারভেটিভ ইন নেচার হয় তাহলে তার টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে এবং তার সঙ্গে একটা পোটেনশিয়াল নামক টার্ম জুড়বে। ঠিক আছে, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা কনজারভেটিভ ফিল্ড, এখানে ওয়ার্কডান পাথের উপরে ডিপেন্ড করছে না, ইলেকট্রিক ফিল্ডে মুভ করার সময় কোনো একটা চার্জ পার্টিকেলের টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকছে। তাহলে এই সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড যদি কনজারভেটিভ ফিল্ড হয় তাহলে তার সঙ্গে একটা পোটেনশিয়াল থাকবে, যে পোটেনশিয়ালকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বলবো। এখন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের কনসেপ্টটা কোথা থেকে এলো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এবারে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের মান কত হয়, পোটেনশিয়াল কত হয়, সেটা আমরা আস্তে আস্তে করে ক্যালকুলেট করব, চিন্তা করার দরকার নেই। আগে বোঝো যে পোটেনশিয়াল কোথা থেকে এলো, কেন এলো, ফিল নাও আগে। ঠিক আছে, এবারে তোমরা এরপরে বোঝো যে পোটেনশিয়ালকে আমরা দুটো টার্মে বুঝবো। একটা হচ্ছে
ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি, এক নাম্বার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি, আরেকটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি। তুমি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি দিয়েও বুঝতে পারো, আবার ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি দিয়েও তুমি কিন্তু বুঝতে পারো। তো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি কি? প্রথম কথা, দুটো চার্জ পার্টিকেলকে যদি কাছাকাছি রেখে দেওয়া হয়, দুটো চার্জ পার্টিকেলকে যদি কাছাকাছি রেখে দেওয়া হয়, ধরো দেখাচ্ছি, এটা হচ্ছে একটা চার্জ পার্টিকেল Q1, এটা হচ্ছে একটা চার্জ পার্টিকেল Q1, এটা হচ্ছে কোনো একটা চার্জ পার্টিকেল Q2, আর এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে d। এখন লক্ষ্য করে দেখো যে এদের মধ্যে একটা স্পেসিফিক সেপারেশন আছে, আর যেহেতু দুটো চার্জ পার্টিকেল পজিটিভ, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এখন বিকর্ষণ বলের বিরুদ্ধে যদি এই Q2 চার্জকে আমি যদি আরও কাছে নিয়ে আসতে চাই, প্রথম কথা Q2 চার্জ আর Q1 চার্জের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে তোমার d, এটা প্রথম কনসেপ্ট। আর এদের দুটো চার্জ যেহেতু পজিটিভ, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে, বিকর্ষণ বল কাজ করছে বাইরের দিকে। এখন বাইরের দিকে বিকর্ষণ বল কাজ করা সত্ত্বেও যদি আমি এই চার্জ পার্টিকেলগুলোকে একে অপরের কাছে আনতে চাই, তাহলে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য আমাকে করতে হবে, কারণ ফোর্স এইদিকে লাগছে, পার্টিকেল তো নিজে নিজেই কাছে চলে আসবে না। যদি কাছে নিয়ে আসতে হয় তাহলে আমাকে ওয়ার্ক করতে হবে, এক্সটার্নাল এজেন্টকে ওয়ার্ক করতে হবে। যদি কাছাকাছি যদি নিয়ে আসতে চাই, যদি কাছাকাছি যদি আনতে চাই, কাছাকাছি আনতে চাইলে বা ডিস্টেন্স যদি রিডিউস করতে হয়, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। এবার তোমরা বলবে এক্সটার্নাল এজেন্ট মানে কি? মানে বাইরের থেকে কাউকে ওয়ার্ক করতে হবে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? পজিটিভ হবে। অর্থাৎ আমাকে এইখানে ওয়ার্ক করতে হবে, আর আমাকে যদি ওয়ার্ক করতে হয়, যেহেতু এইখানে ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ইন নেচার, যেহেতু ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ, টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট থাকবে। এবারে আমি যদি এখানে ওয়ার্ক করি, তাহলে যে ওয়ার্কটা করলাম সেই ওয়ার্কটা এর মধ্যে একটা এনার্জি হিসাবে স্টোর থাকবে। বুঝতে পারছো তো? ওটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন এনার্জি। মানে ইন্টারঅ্যাকশন হচ্ছে বলে একটা এনার্জি এদের মধ্যে অলরেডি স্টোর হয়ে রয়েছে, এটাকে তুমি ইন্টারঅ্যাকশন এনার্জি বলতে পারো। ঠিক আছে, আবার যদি এটা হলো কাছাকাছি আনতে চাইলে, যদি তুমি দূরে নিয়ে যেতে চাও, যদি তুমি ডিস্টেন্সটাকে ইনক্রিজ করাতে চাও, করাতে চাও, তাহলে ওয়ার্ক কে করবে? প্রথম কথা, ফোর্স বাইরের দিকে কাজ করছে। ফোর্স বাইরের দিকে কাজ করার জন্য এরা অটোমেটিক একে অপরের থেকে দূরে যেতে চাইবে। তাহলে কি হবে? এখানে ওয়ার্ক কে করবে? ওয়ার্ক ডান বাই ফিল্ড নিজে নিজে ওয়ার্ক করে নেবে। প্রথম কথা, তুমি দেখো, যদি আমার মধ্যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আর আমি যদি কাজ করি, আমি যদি ধনাত্মক কার্য যদি করি, কাজ মানে কি? শক্তি। ধরো আমি খাচ্ছি না, আর আমি যদি কনস্ট্যান্টলি যদি কাজ করে যাই, তাহলে আমার এনার্জি কি হবে? রিডিউস হতে থাকবে। ঠিক সেরকম, যদি প্রথম কথা ফোর্স বাইরের দিকে কাজ করছে, এবারে যদি ডিস্টেন্স যদি বাড়ে, তাহলে অবশ্যই এখানে ফিল্ড পজিটিভ ওয়ার্ক করবে, ওয়ার্ক ডান বাই ফিল্ড ইজ ইকুয়াল টু পজিটিভ হবে। এই ক্ষেত্রে সিস্টেমের ইন্টারঅ্যাকশন এনার্জি কি হবে? ডিক্রিজ করবে। এইখানে সিস্টেমের ইন্টারঅ্যাকশন এনার্জি কি হবে? ইনক্রিজ করবে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ইন্টারঅ্যাকশন এনার্জি দিয়ে তোমরা বুঝতে পারো। এবারে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি মানে কি? প্রথম কথা, তুমি বুঝতে পারছো যে এই চার্জ পার্টিকেলগুলোকে কাছাকাছি আনার জন্য আমাকে ওয়ার্ক করতে হয়েছে। এখন ওয়ার্ক করতে হয়েছে তার মানে কি? যে ওয়ার্কটা করলাম সেটা সিস্টেমের মধ্যে কোনো একটা এনার্জি হিসাবে স্টোর আছে। এবার ওই এনার্জিটা তুমি ফিল করবে কি করে? তুমি লক্ষ্য করে দেখো, ধরো ইমাজিন করো কোনো একটা কন্ডাক্টর রয়েছে,
তার মধ্যে আমি চার্জ দিয়েছি, ঠিক আছে। তাহলে একটা কন্ডাক্টর নিয়েছি, এটা হচ্ছে কন্ডাক্টর। আগে আমি Q1 চার্জ দিয়েছিলাম। এখন যদি ফার্দার যদি আরও চার্জ যদি দিতে চাই, যদি আমি আরও চার্জ দিতে চাই, তাহলে এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, অর্থাৎ চার্জ পার্টিকেলের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। আর এই বিকর্ষণ বলের বিরুদ্ধেও আমি কাজ করছি। তার মানে কি, যে কাজটা করলাম সেটা সিস্টেমে একটা এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। এবার ওই এনার্জিটা তোমরা ফিল করবে কি করে? তুমি যত বেশি চার্জ এই কন্ডাক্টরে দিচ্ছ, সিস্টেমের কিন্তু এই কন্ডাক্টরের বাইরের দিকে তত বেশি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে। যত বেশি চার্জ দিচ্ছ তত বেশি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে। আগে তুমি Q1 চার্জ দিয়েছিলে, পরে তুমি Q2 চার্জ আরও অ্যাড করলে, Q1 প্লাস Q2 করলে। এর ফলে কি হলো, ইলেকট্রিক ফিল্ড কিন্তু বেড়ে গেল। তার মানে কি, তুমি এনার্জি দিচ্ছিলে, ওই এনার্জিটা সিস্টেমে কোনো একটা এনার্জি হিসাবে স্টোর ছিল, যার জন্য ওই ইলেকট্রিক ফিল্ড আকারে সে এনার্জিটাকে ধরে রেখেছিল। বুঝতে পারছো? তাহলে এই যে কাজ করছো আর ওই কাজটা সিস্টেমে একটা এনার্জি হিসাবে স্টোর আছে, সেটাকে বলতে পারো তুমি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি। তাহলে পোটেনশিয়ালকে তুমি দুরকমভাবে বুঝতে পারবে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি। ইন্টারঅ্যাকশন এনার্জিও যা, সেলফ এনার্জিও তা। সেলফ এনার্জি মানে যে এনার্জি হিসাবে স্টোর আছে ওর নিজের, মানে আমি ধরো কোনো একটা কন্ডাক্টরকে চার্জ দেওয়ার সময় যে কাজটা করছি, সেই কাজটা করলাম সেটা একটা স্পেসিফিক শক্তি হিসাবে কোনো একটা বস্তুর মধ্যে, চার্জড বস্তুর মধ্যে স্টোর হয়ে রয়েছে। ওই এনার্জিটাকে তুমি ইন্টারঅ্যাকশন এনার্জি দিয়ে বলতে পারো। আবার এখানে বুঝতে পারছো যে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করার দরুন, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে, তা সত্ত্বেও আমি তাদেরকে রেখেছি। এটাই হচ্ছে বিকর্ষণ বল কাজ করার দরুন একটা এনার্জি তাদের মধ্যে পোজ রয়েছে, যেটাকে বলবো ইন্টারঅ্যাকশন এনার্জি। যাই হোক, বুঝতে পেরেছো? নোট ডাউন করো। এবারে আমরা দুটো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা সিস্টেমের ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি কি করে ক্যালকুলেট করব সেটা আমরা আলোচনা করব। দেখো, আমাকে বের করতে হবে দুটো চার্জ পার্টিকেল Q1 Q2 যদি পরস্পরের থেকে d ডিস্টেন্স দূরে থাকে, তাহলে আমি কত কাজ করলাম যাতে করে এই সিস্টেমটা তৈরি হলো। ব্যাপারটা ভালো করে বোঝো। দুটো পয়েন্ট চার্জ Q1 Q2 পরস্পরের থেকে d ডিস্টেন্স দূরে আছে। পার্টিকেলগুলো তো এমনি নেই, আগে থেকে তো ছিল না, পার্টিকেলকে তো আনা হয়েছে। এই পার্টিকেলটাকে তো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আনা হয়েছে, মানে এ তো আগে থেকে এখানে ছিল না, সে কোথাও একটা ছিল, সেখান থেকে আমি পার্টিকেলটাকে নিয়ে এসেছি। মানে Q2 চার্জ পার্টিকেল এমন একটা জায়গাতে ছিল যার কাছাকাছি কোথাও কিন্তু Q1 চার্জ ছিল না, অর্থাৎ এই পার্টিকেলটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছিল না। এখন আমি সেখান থেকে তুলে নিয়ে এসে Q1 থেকে d ডিস্টেন্স দূরে Q2 চার্জকে বসালাম। এখন এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এখন বিকর্ষণ বল কাজ করা সত্ত্বেও আমি সেই ফোর্সের বিরুদ্ধে ওয়ার্ক করলাম, তাই জন্য Q1 Q2 চার্জটা পরস্পর থেকে d ডিস্টেন্স দূরে আছে। এখন এই যে কাজ করলাম, যতটা কাজ করলাম সেটাই হচ্ছে এই অবস্থায় এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে একটা এনার্জি হিসাবে স্টোর আছে, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি বলে জানবো। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো, আমি এইমাত্র শেখালাম যে Q1 মানে প্রথম কথা Q2 চার্জটা Q1 চার্জের ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে আছে। আর আমরা জানি কোনো একটা চার্জ পার্টিকেল যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, সেই ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ সেই ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমরা যেহেতু জানি F ইজ ইকুয়াল টু QE হয়, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ফোর্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সমানুপাতিক সম্পর্ক, তাহলে F এর সঙ্গে E এর সমানুপাতিক সম্পর্ক, আবার E এর সঙ্গে x স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বুঝতে পারলাম ফোর্স ডিস্টেন্স ডিপেন্ডেন্ট টার্ম, অর্থাৎ এখানে আমাকে যদি ওয়ার্ক ডান বের করতে হয়, তাহলে ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ F dx করতে হবে, আর থিটার মান 0 হবে, সেগুলো আমি আলোচনা করছি না। ঠিক আছে, তো এইটুকু বুঝতে পারলে কেন ওয়ার্ক করলাম আর ওয়ার্কটা কেন এর মধ্যে স্টোর হলো, এটুকু বোঝা গেল। এখন কত ওয়ার্ক করলাম এটা বের করতে হবে। দেখো, এর আগে যেটা করেছিলাম, আগে একটা অঙ্ক করেছিলাম, সেখানে দেখেছিলাম যে চার্জ পার্টিকেলটাকে a ডিস্টেন্স থেকে b ডিস্টেন্স দূরে নিয়ে সরিয়েছিলাম, কিন্তু এখানে a ডিস্টেন্স থেকে b ডিস্টেন্স সরাচ্ছি না, আমি এমন একটা জায়গা থেকে Q2 চার্জ পার্টিকেলকে নিয়ে আসছি যেখানে কিন্তু এর প্রেজেন্স ছিল না, অর্থাৎ যেখানে কিন্তু এই চার্জ পার্টিকেলের জন্য কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছিল না। এখন তুমি পরিষ্কার
দেখতে পাচ্ছ যে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই হয়, তুমি যদি মানটা বসাও কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই এক্স স্কোয়ার হবে, অর্থাৎ ফোর্সের মান 0 কখন হবে, যখন এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। অর্থাৎ থিওরিটিক্যালি দেখো এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি প্র্যাকটিক্যালি পসিবল নয়, মানে অসীম দূরত্বে থাকা প্র্যাকটিক্যালি পসিবল নয়, কিন্তু ম্যাথামেটিক্যালি দেখতে পাচ্ছি যে এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি হলে ফোর্সের মান 0 হবে। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ইনফাইনাইট পয়েন্ট থেকে, এক্স ইজ ইকুয়াল টু ইনফাইনাইট দূরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে কিউ টু চার্জ পার্টিকেলটাকে এইখানে নিয়ে এসেছি। অর্থাৎ আমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে এসেছি, কোথায় নিয়ে এসেছি না ডি ডিস্টেন্সে নিয়ে এসেছি, ডি ডিস্টেন্সে নিয়ে এসেছে, ডি ধরতে পারো বা আর ধরতে পারো, যা খুশি ধরতে পারো। এখন কে কাজ করেছে, কাজ এখানে আমি করেছি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন কিউ টু চার্জ পার্টিকেল কিউ ওয়ান চার্জ পার্টিকেল থেকে এক্স ডিস্টেন্স দূরে ছিল, তখন ফোর্স কোন দিকে কাজ করেছিল এর উপরে, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ফোর্স লাগাচ্ছিল। এখন ইলেকট্রিক ফিল্ড তো ওয়ার্ক করেনি, ওয়ার্ক তো আমি করেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে আমাকে ফোর্স লাগাতে হবে। ব্যাপারটা বোঝো, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগাতে হবে। দেখো একটা কথা বলে দিই, এই কথাগুলো কিন্তু বইয়ে লেখা থাকে না, তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রথম কথা, যখন আমি চার্জ পার্টিকেলকে নিয়ে আসব, তখন চার্জ পার্টিকেলকে কিন্তু খুব আস্তে আস্তে ভেরি স্লো প্রসেসে নিয়ে আসব। মানে এই যে নিয়ে আসার প্রসেসটা হবে সেটা কিন্তু ভেরি স্লো প্রসেস হবে, ভেরি স্লো প্রসেস হবে। কেন ভেরি স্লো প্রসেস হবে, সরি ওটা লিখতে ভুলে গেছি, ভেরি স্লো প্রসেস হবে। তুমি ধরো প্রথম কথা ফোর্স লাগছিল এই দিক বরাবর 10 নিউটন, ধরে নাও এই দিক বরাবর ফোর্স লাগছিল 10 নিউটন, তুমি এই দিক বরাবর ফোর্স লাগিয়েছো 15 নিউটন, মানে এর উপরে নেট ফোর্স কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। এখন নেট ফোর্স লাগার জন্য অ্যাক্সিলারেশনও আছে, অ্যাক্সিলারেশন থাকার জন্য স্পিডের মান কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে। স্পিডের মান যদি ইনক্রিজ করে তাহলে কাইনেটিক এনার্জিও ইনক্রিজ করবে, আর কাইনেটিক এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে আমাকে বেশি ওয়ার্ক করতে হবে, স্বাভাবিক আমাকে বেশি ওয়ার্ক করতে হবে। কিন্তু আমি কি চেয়েছি, আমি চেয়েছি কোনো একটা চার্জ পার্টিকেলকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ডি ডিস্টেন্সে নিয়ে আসতে ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে কত কার্য করতে হয়েছে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমি যদি ফোর্সের মানটা বেশি বাড়িয়ে দিই তাহলে কি হবে, অ্যাক্সিলারেশন থাকার জন্য স্পিডের মান ইনক্রিজ করবে, স্পিডের মান ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। সুতরাং বিকর্ষণ বলের বিরুদ্ধে যেটুকু ওয়ার্ক করতে হচ্ছিল তার থেকে বেশি ওয়ার্ক করতে হবে। কেন, কারণ পার্টিকেলের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। যেহেতু আমার মূল লক্ষ্য বিকর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে সেটা বের করা, তাই জন্য এইখানে যদি এফ ফোর্স লাগে তাহলে আমিও এইখানেও কিন্তু এফ ফোর্সই লাগাবো। তাহলে কি হবে, নেট ফোর্স 0 হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন 0 হচ্ছে, তাহলে ভেলোসিটির মান টেন্স টু 0 হবে। মানে বুঝতে পারছো তো, মানে আমি কিন্তু কাইনেটিক এনার্জির পিছনে কোনো টাকা খরচ, কোনো এনার্জি খরচ করব না, বুঝতে পেরেছো? কাইনেটিক এনার্জির পিছনে কোনো এনার্জি খরচ করব না। আমাকে বলা হলো যে ধরো সাপোজ করো ধরো 10 টাকা কেজি আলু, ঠিক আছে, তোমাকে বলা হলো বাড়ি থেকে 1 কেজি আলু নিয়ে আয়, ঠিক মানে বাড়ি থেকে বাইরে বেরিয়ে 1 কেজি আলু নিয়ে আয়। তখন তুমি কি করলে, 10 টাকা, তুমি 20 টাকা নিলে, ধরো 5 টাকা টোটো ভাড়া করলে, 10 টাকার আলু কিনলে, আবার আসার সময় 5 টাকা টোটো ভাড়া করলে, তাহলে তোমার কস্টিং কত পড়ে গেল, 20 টাকা পড়ে গেল। কিন্তু আলুর দাম কি 10 টাকা, আলুর দাম তো 10 টাকা নয়, তুমি 10 টাকা এক্সট্রা খরচ করেছো টোটো ভাড়ার পেছনে, তাই জন্য তোমাকে 20 টাকা খরচ করতে হয়েছে। কিন্তু আমি যদি বলতাম এক্স্যাক্টলি আলু আনতে কত টাকা লেগেছে, এক্স্যাক্টলি আলু আনতে, আলু কিনতে কত টাকা লেগেছে, তখন তো অ্যান্সার 10 হবে, তোমাকে এক্সট্রা টাকা খরচ করা যাবে না। ঠিক সেরকম আমাকে এখানে বলেছে বিকর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে। আমাকে যদি বিকর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে এটা যদি বলে, তাহলে আমি আমার এনার্জিটা শুধুমাত্র বিকর্ষণ বলের বিরুদ্ধে ওয়ার্ক করতে কাজে লাগাবো, কাইনেটিক এনার্জি বাড়াতে কাজে লাগাবো না, তাহলে আমি বেশি শক্তি খরচ করে ফেলবো। বোঝা গেছে তো? তাই জন্য যতটা ফোর্স এই ফিল্ড লাগাচ্ছে এক্স্যাক্টলি ততটা ফোর্স তার অপোজিট ডাইরেকশনে লাগাবো। বোঝা গেছে? এবারে ফোর্স লাগছে এই ডাইরেকশনে, আমাকে ডিসপ্লেসমেন্ট করাতেও হবে এই ডাইরেকশনে, তাহলে স্বাভাবিক ডিএক্স হচ্ছে আমার এই ডাইরেকশন বরাবর। ঠিক আছে, ডিএক্স এর মান কত, ধরে নাও এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, আর ডিএক্স এর ডাইরেকশন হচ্ছে এটা। আর লক্ষ্য করে দেখো, এটা ছিল তোমার ইনিশিয়াল পয়েন্ট, এটা ছিল তোমার ফাইনাল পয়েন্ট, তাহলে বেসিক্যালি ডিএক্স মানে কত হচ্ছে, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল। এখানে ইনিশিয়াল বড়, ফাইনাল ছোট, তাই জন্য ডিএক্স এর ভ্যালু কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, প্রথম কথা এফ ডিএক্স, এফ আর ডিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত,
এখানে এফ মানে আমি ফোর্স যেদিকে লাগাচ্ছি ডিএক্স সেম দিকে লাগছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে। আবার তুমি লক্ষ্য করে দেখো, তুমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসছো, মানে স্বাভাবিক এক্স এর মানটা কমছে, ডিএক্স এর মানটা কমছে, তাহলে ডিএক্স এর মান এখানে নেগেটিভ হচ্ছে, তাহলে যে ওয়ার্কডানটা হবে সেটা কিন্তু এখানে একটা মাইনাস সাইন আগে থেকে বসাতে হবে। কেন বসাতে হবে ভালো করে বুঝতে পেরেছো? এইগুলোই কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কিন্তু ডাউট থাকে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে নেট ওয়ার্কডান যেটা হবে, ওয়ার্কডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স, লোয়ার লিমিট হবে ইনফিনিটি, আপার লিমিট হবে ডি। ডি বলতে পারো, আর বলতে পারো, আচ্ছা তুমি আর করো, ডি তো বইয়ে করা থাকে না, তুমি আরই করো, ঠিক আছে, তুমি আর করো, কোনো অসুবিধা নেই। আর না করে এক্সও করতে পারো, যা খুশি, কোনো অসুবিধা নেই, এক্সও করতে পারো। আমি যেহেতু সমস্ত ক্যালকুলেশন এক্স নিয়ে করছি, আচ্ছা তুমি এক্সই করো, কোনো অসুবিধা নেই, এক্সই করো, যেটা খুশি, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার ফোর্সের মান কত, কে কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার। আমি যদি ফোর্সের মানটা বসাই মাইনাস অফ কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার, তার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি আর আপার লিমিট হচ্ছে এক্স, ঠিক আছে। আমরা মনে করে দেখো একটু আগে করলাম কে কিউ ওয়ান কিউ টু, মনে করে দেখো এখানে এ ছিল, এখানে বি ছিল, 1/a মাইনাস 1/b হচ্ছিল, তাহলে এ এর জায়গায় কত বসবে, ইনফিনিটি বসবে, আর বি এর জায়গায় কত বসবে, এক্স বসবে। এখন 1/∞ ইজ ইকুয়াল টু তো 0, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো আলটিমেট বেরোচ্ছে কে কিউ ওয়ান কিউ টু ইন্টু মাইনাস এক্স, এই মাইনাস কেটে প্লাস হয়ে যাবে, তাহলে দাঁড়াচ্ছে কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই এক্স। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে দুটো চার্জ পার্টিকেলের মধ্যবর্তী ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে আমাকে যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কিউ টু চার্জ পার্টিকেলকে এক্স দূরত্বে কিউ ওয়ান চার্জ পার্টিকেল থেকে যদি এক্স দূরত্বে নিয়ে আসতে হয়, যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কিউ টু চার্জ পার্টিকেলকে কিউ ওয়ান চার্জ পার্টিকেল থেকে এক্স ডিস্টেন্স দূরে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে যে ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে এইটা, আর এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এনার্জি বলতে পারো, এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি বলতে পারো, যা খুশি। তাহলে এই এনার্জিটা আমাকে খরচ করতে হয়েছে, আর এই এনার্জিটাই সিস্টেমে অ্যাজ এ ইন্টারঅ্যাকশন এনার্জি হিসাবে স্টোর আছে বলতে পারো, বা ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি হিসাবে স্টোর আছে। তো এই এক্সপ্রেশন তোমাদেরকে ভালোভাবে রেডি করতে হবে। এটা যায় আসে না তুমি উচ্চ মাধ্যমিকের অ্যাসপিরেন্ট না নিটের অ্যাসপিরেন্ট না জেইর অ্যাসপিরেন্ট, এটা কিন্তু একদম বেসিক ক্যালকুলেশন, এটা কিন্তু করতে পারতে হবে। প্রত্যেকটা প্লাস মাইনাসের কথা কিন্তু মাথায় রাখতে হবে, কেন প্লাস হচ্ছে, কেন মাইনাস হচ্ছে, কেন ইন্টিগ্রেশন করতে হচ্ছে, লোয়ার লিমিট কি বসাচ্ছ, আপার লিমিট কি বসাচ্ছ, এগুলো কিন্তু বারবার বলছে খেয়াল রাখবে। যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, একদমই কিন্তু অঙ্ক করতে পারবে না, ঠিক আছে, নোট ডাউন করো। এতক্ষণ ধরে তোমরা দুটো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি ক্যালকুলেট করা শিখলে। এবারে আমরা শিখব তিনটে চার্জ পার্টিকেলের ক্ষেত্রে কিভাবে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি ক্যালকুলেট করবে। দেখো তিনটে চার্জ পার্টিকেলের ক্ষেত্রে যখন তুমি ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি ক্যালকুলেট করতে যাচ্ছ, তখন তোমাকে দুটো চার্জ পার্টিকেলের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জির যে এক্সপ্রেশন হয় সেটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কত হচ্ছিল, কে কিউ ওয়ান কিউ টু বাই এক্স। প্রথম কথা তুমি লক্ষ্য করে দেখো, আগে তো এই তিনটে চার্জ পার্টিকেল ফর্ম করা ছিল না, এই তিনটে চার্জ পার্টিকেল আলাদা আলাদা জায়গাতে ছিল, কোনো ফোর্স ফিল্ডে ছিল না। আমি ধরে নাও আগে কি করলাম, আগে আমি কিউ ওয়ান চার্জ পার্টিকেলকে এখানে নিয়ে এলাম, কোনো যেহেতু চার্জ পার্টিকেল এখানে ছিল না, তার মানে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড ছিল না, আর যদি কোনো রকমের কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে কোনো রকমের কোনো ফোর্স থাকবে না, আর কোনো রকমের কোনো ফোর্স না থাকলে আমাকে কোনো বলের বিরুদ্ধে কোনো কার্য করতে হবে না। তাহলে প্রথম চার্জ পার্টিকেলটাকে নিয়ে আসার জন্য আমাকে কিন্তু কোনো কার্য করতে হয়নি। এবারে আমি কি করলাম, কিউ টু চার্জ পার্টিকেলকে নিয়ে এলাম কিউ ওয়ান চার্জ থেকে R12 ডিস্টেন্স দূরে। R12কে কি বলতে পারো, ডিস্টেন্স বিটুইন 1 and 2, ঠিক আছে, ধরে নাও। এবারে তুমি যখন কিউ টু চার্জ পার্টিকেলকে কিউ ওয়ানের ফোর্স ফিল্ডে নিয়ে আসছো, তখন স্বাভাবিক এদের মধ্যে তো একটা বিকর্ষণ বল কাজ করবে, আর বিকর্ষণ বল কাজ করার জন্য স্বাভাবিক এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, আর যতটা কাজ করব সেটা হচ্ছে এই পেয়ারটা তৈরি করার জন্য আমাকে কার্য করতে হয়েছে। ব্যাপারটা ভালো করে বোঝো, যখন কিউ টু চার্জ পার্টিকেলকে নিয়ে এলাম তখন কিন্তু সামনে কিউ ওয়ান চার্জ পার্টিকেল প্রেজেন্ট ছিল, তার মানে এই
এই পার্টিকেলের উপরে বাইরে থেকে একটা ফিল্ড কাজ করছিল কার জন্য, না 1 নম্বরের জন্য। যেহেতু ফিল্ড কাজ করছিল তাহলে সেখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগছিল, আর যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগছিল তার মানে আমাকে নিয়ে আসতে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বিরুদ্ধে একটা ওয়ার্ক করতে হয়েছে। যতটা ওয়ার্ক করতে হয়েছে সেটা হচ্ছে এই পেয়ারকে তৈরি করার জন্য আমার শক্তি খরচ হয়েছে, আর ওই শক্তি খরচটা কত, আর ওই শক্তিটাই এর মধ্যে সেলফ এনার্জি হিসাবে স্টোর আছে। তার মানে এই পেয়ারটা তৈরি করার জন্য, এই পেয়ার তৈরি করার জন্য আমাকে কত কাজ করতে হয়েছে, এই পেয়ার তৈরি করার জন্য আমাকে কাজ করতে হয়েছে U12 ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই R12। এবারে যখন আমি Q3 চার্জ পার্টিকেলকে নিয়ে এলাম, এই Q3 চার্জ পার্টিকেল 1 নম্বরের ফিল্ডে আছে, আবার 2 নম্বরের ফিল্ডেও আছে। ব্যাপারটা ভালো করে দেখো, 1 নম্বরের যে ফিল্ডে আছে 2 নম্বরের ফিল্ডেও আছে। তাহলে 1 নম্বরের ফিল্ডে থাকার জন্য যে ওয়ার্ক করতে হয়েছে, বা এই পেয়ারের জন্য যে ওয়ার্ক করতে হয়েছে, এই যে এই পেয়ারের জন্য আমাকে যে ওয়ার্ক করতে হয়েছে সেই ওয়ার্কটা কত হবে, U13। আর U13 ইজ ইকুয়াল টু কত হবে, কে ইন্টু Q1 ইন্টু Q3 বাই R13। তাহলে এই পেয়ারটা তৈরি করতে কত শক্তি খরচ হয়েছে বের করতে পারলাম। আবার আমাকে তো এই পেয়ারটাও তৈরি করতে হবে, কারণ Q3 চার্জ পার্টিকেলটাকে যে নিয়ে এলাম সেখানে তো Q2 চার্জের জন্য যে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, তাই না? তার মানে এই ফিল্ডের বিরুদ্ধেও তো আমাকে কার্য করতে হয়েছে, আর যে কার্য করতে হয়েছে সেটাই হচ্ছে এই পেয়ারটা তৈরি করার জন্য যত ওয়ার্ক করতে হয়েছে সেটাই হচ্ছে এই পেয়ারের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি হিসেবে স্টোর আছে, যেটাকে আমি U23 নাম দিলাম, 23 নাম দিলাম। সেটা হচ্ছে কে ইন্টু Q2 ইন্টু Q3 বাই R23। এখন এই সিস্টেমের মোট যে সেলফ এনার্জি থাকবে, প্রথম কথা এনার্জিটা কি রাশি, স্কেলার রাশি, স্বাভাবিক যোগ হয়ে যাবে। তাহলে এনার্জি যেহেতু স্কেলার রাশি, আমি যদি সিস্টেমের মোট এনার্জিকে ক্যালকুলেট করতে চাই তাহলে সেই এনার্জিগুলো যোগ হয়ে যাবে। তাহলে নেট সেলফ এনার্জি U ইজ ইকুয়াল টু U12 প্লাস U23 প্লাস U31। তাহলে এটা হচ্ছে কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই R12 প্লাস কে ইন্টু Q2 ইন্টু Q3 বাই R23 প্লাস কে ইন্টু Q3 ইন্টু Q1 বাই R31। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি। তার মানে এইখান থেকে একটা পয়েন্ট বুঝতে পারলাম যে যদি দুটোর বেশি চার্জ থাকে, তাহলে তখন যদি আমাকে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি অফ সিস্টেম যদি বের করতে হয় তাহলে আমাকে পেয়ার ক্যালকুলেশন করতে হবে। যতগুলো পেয়ার হবে ততগুলো সেলফ এনার্জি টার্ম থাকবে। ঠিক আছে, যদি পেয়ার ক্যালকুলেট করতে শিখে যাও তাহলে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে অঙ্ক। নোট ডাউন করো। এবারে আমরা বের করব 4টা পয়েন্ট চার্জের জন্য কিভাবে আমরা সিস্টেমের ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি ক্যালকুলেট করব। তাহলে বললাম দুটোর বেশি যদি চার্জ পার্টিকেল থাকে তাহলে আমাকে যদি ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি অফ সিস্টেম যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে দেখতে হবে কতগুলো পেয়ার রয়েছে। এখানে লক্ষ্য করে দেখো কতগুলো পেয়ার রয়েছে। এটা হচ্ছে একটা পেয়ার, এটা হচ্ছে একটা পেয়ার, এটা হচ্ছে একটা পেয়ার, এটা হচ্ছে একটা পেয়ার। তাহলে 4টে বাহুর জন্য 4টা পেয়ার, তাহলে 4টে পেয়ার আইডেন্টিক্যাল হচ্ছে। কেন 4টে পেয়ার আইডেন্টিক্যাল হচ্ছে বলছি। প্রথম কথা, এইখানে চার্জ সেম, আবার দেখো ডিস্টেন্সও সেম। এদের মধ্যে ডিস্টেন্স যদি a হয় তাহলে এই ডিস্টেন্সও তোমার a হবে, এই ডিস্টেন্সও a হবে, এই ডিস্টেন্সও a হবে। তাহলে আমরা জানি দুটো চার্জ পার্টিকেলের জন্য যে পেয়ার হয় তার ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি U ইজ ইকুয়াল টু হয় K ইন্টু Q1, Q1 এর মান Q, Q2 এর মানও Q, তাহলে Q1 ইন্টু Q2 ইজ ইকুয়াল টু Q স্কোয়ার হবে বাই R, আর মানে এখানে A হচ্ছে। তাহলে 4টে পেয়ার আইডেন্টিক্যাল হচ্ছে। এবারে লক্ষ্য করে দেখো দুটো কর্ণও তো রয়েছে, দুটো কর্ণও তো রয়েছে, এরকম দুটো কর্ণও তো রয়েছে।
এবারে বলবে স্যার কর্ণগুলো কি আইডেন্টিক্যাল হবে না? না, কর্ণটা কিন্তু বাহুর সঙ্গে আইডেন্টিক্যাল হবে না, কারণ চার্জের মান সেম হলেও ডিস্টেন্স তো এখন আর সেম নেই। এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, আর এই কর্ণের মানটা √2 হবে। তাহলে দুটো কর্ণের জন্য দুটো আইডেন্টিক্যাল পেয়ার তৈরি হবে। এখানে এটা ছিল বাহুর জন্য, এটা ছিল সাইডের জন্য, আর এটা হচ্ছে 2 পেয়ার আইডেন্টিক্যাল হবে। 2 পেয়ার আইডেন্টিক্যাল হবে কার জন্য? না, ডায়াগোনালের জন্য। তাহলে আর এখানে u ইজ ইকুয়াল টু কত হবে? k ইন্টু কিউ স্কোয়ার বাই √2a। তাহলে চারটা পেয়ারের আইডেন্টিক্যাল আছে, প্রত্যেকটা পেয়ারের এনার্জি হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এ করে। তাহলে চারটা পেয়ারের মোট এনার্জি হবে 4k কিউ স্কোয়ার বাই এ। দুটো পেয়ার এখানে আইডেন্টিক্যাল আছে, তাহলে দুটো পেয়ারের মোট এনার্জি হবে 2k কিউ স্কোয়ার বাই √2a। তাহলে টোটাল সেলফ এনার্জি অফ সিস্টেম ইউ ইজ ইকুয়াল টু হবে, প্রথম কথা কে কিউ স্কোয়ার বাই এ তো কমন যাবে, পড়ে থাকবে 4 প্লাস, আচ্ছা 2 কমন নিয়ে নি, তাহলে 2 প্লাস 1/√2। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবারে লক্ষ্য করে দেখো, চারটা চার্জ ছিল, তাই জন্য তুমি ইজিলি কতগুলো পেয়ার আছে বের করে যেতে পারলে। যদি n নাম্বার অফ চার্জ থাকে তাহলে কতগুলো পেয়ার হবে সেটা তুমি কি করে বের করবে? তার জন্য তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে ফর n নাম্বার অফ চার্জ, for n number of charge, for n number of charge, total pair is equal to n into n minus 1 by 2। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি লক্ষ্য করে দেখো এখানে কতগুলো চার্জ ছিল? চারটা চার্জ ছিল, তাহলে টোটাল পেয়ার ইজ ইকুয়াল টু কত হবে? পেয়ার ইজ ইকুয়াল টু এখানে হবে n ইন্টু n মাইনাস 1 বাই 2। তাহলে এটা হচ্ছিল 4 ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 6। 6টা পেয়ার হবে। দেখো না, 4টা পেয়ার এখানে আর 2টো পেয়ার এখানে, মোট 6টা তো হয়ে গেল অ্যান্সার। তাহলে n নাম্বার অফ চার্জ পার্টিকেল যদি থাকে তাহলে পেয়ার ইজ ইকুয়াল টু হবে n ইন্টু n মাইনাস 1 বাই 2। খেয়াল রাখবে, হ্যাঁ। আমরা দুটো চার্জ পার্টিকেলের জন্য ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি বের করলাম, তিনটের জন্য বের করলাম, চারটের জন্য বের করলাম। এবারে একটা কমপ্লিকেটেড কনসেপ্ট আছে যেটা হচ্ছে ঘনকের জন্য। ঘনকের যেহেতু 8টা শীর্ষবিন্দু, তাহলে 8টা চার্জ কিন্তু ঘনকের 8টা শীর্ষবিন্দুতে রয়েছে। এখন এই ঘনকটাকে তৈরি করার জন্য কতটা পরিমাণ শক্তি বহিঃস্থৈজনকে খরচ করতে হয়েছে, বা এই ঘনকের যে ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি, এটা তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাতে হবে। নিজেরা করবে, আমি কিন্তু করে দেব না, ঠিক আছে? একটুকু হিন্টস দিচ্ছি। প্রথম কথা, 8টা যেহেতু চার্জ রয়েছে, কতগুলো পেয়ার হচ্ছে বের করবে, তার মধ্যে কতগুলো পেয়ার আইডেন্টিক্যাল বের করবে। হিন্টস দিচ্ছি, নিজে করবে। দেখো প্রত্যেকটা বাহুগুলো কিন্তু, প্রত্যেকটা বাহুর জন্য যে পেয়ার তৈরি হবে সেটা কিন্তু আইডেন্টিক্যাল পেয়ার হবে। ঘনকের কটা বাহু? যটা বাহু ততগুলো পেয়ার হবে। এবারে ঘনকের কটা তল? ঘনকের 6টা তল। প্রত্যেকটা তলে কিন্তু একটা করে ডায়াগোনাল, দুটো করে ডায়াগোনাল থাকবে। ধরো এই যে হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ঘর, এই যে এই দেওয়ালটা, এই দেওয়ালের এই দিকে একটা ডায়াগোনাল থাকবে, এদিকে ডায়াগোনাল থাকবে, তাহলে মোট দুটো ডায়াগোনাল। তাহলে 6টা ফেসের মোট 12টা ডায়াগোনাল থাকবে। তাহলে প্রথম কথা, ঘনকের বাহুর সংখ্যা হচ্ছে 12, তাহলে 12টা আইডেন্টিক্যাল পেয়ার বাহুতে হবে। যেহেতু ঘনকের তলের সংখ্যা 6টা, আর প্রত্যেকটা তলে যেহেতু দুটো করে কর্ণ থাকবে, দুটো করে ডায়াগোনাল থাকবে, এটাকে ফেস ডায়াগোনাল বলবো, তাহলে মোট 12টা ফেস ডায়াগোনাল। এবারে তুমি যে ঘরে বসে আছো, তুমি দেখো এখানে 4টে কিন্তু কর্ণ আঁকা সম্ভব। এই কোণ থেকে এই কোণ, আর এই কোণ থেকে এই কোণ, আবার ওই কোণ থেকে এই কোণ, আর এই কোণ থেকে ওই কোণ আঁকা সম্ভব। তুমি দেখবে যে ঘরে বসে আছো তার কিন্তু মোট 4টা নর্মাল কর্ণ হবে, যার দৈর্ঘ্য কিন্তু √3a করে হবে। এবার তাদের জন্য 4টা আইডেন্টিক্যাল বের করবে। তাহলে মোট 12, 12, 24, 24 আর 4 28, মোট 28টা পেয়ার হবে। আর তুমি লক্ষ্য করে দেখো না, 8টা যদি চার্জ থাকে তাহলে কতগুলো পেয়ার হবে? 8 ইন্টু 7/2, তাহলে 2 এ 8 কেটে গেল, 4 হলো, 4 7 28টা পেয়ার। তো এটা নিজে করবে, আমি আর করাচ্ছি না, কারণ তোমাদেরকে তো হোম টাস্কও দিতে হবে, না হলে সব অঙ্ক যদি আমি করিয়ে দিই কী করে হবে। আর যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, বা তোমরা তোমাদের স্যারেদের
হেল্প নিতে পারো, কোনো অসুবিধা নেই, বইয়ে অঙ্কটা করে দেওয়া আছে। এবারে আজকের ভিডিওটা লেন্দি হয়ে গেল অনেকটা, মোটামুটি ইলেকট্রোস্ট্যাটিক সেলফ এনার্জি কি বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে পোটেনশিয়াল ডিসকাস করবো। আজকের মতো এতটাই থাক, বাই।